বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক সিদ্দিকী, বাংলা বিষয়ের প্রভাষক, ধরের বাড়ি মুসলিম হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে বাংলা প্রথম পত্র থেকে 52 দিনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও বইটই কেননি, বই কেনার মাধ্যমে নতুন সেশন শুরু হয়েছে। হ্যাঁ, আমরা বই কিনে নতুনভাবে পড়াশোনা শুরু করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 52 দিনগুলো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী 2012 সালে যা প্রকাশিত হয়, সেই গ্রন্থ থেকে সংকলিত হয়েছে 52 দিনগুলো গল্পটি। সেখানে বন্ধুবান্ধব, সহকর্মী, সহধর্মিণীর অনুরোধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1967 সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে যখন আটক ছিলেন, তখন তার আত্মজীবনী লেখা শুরু করেন। পরবর্তীতে 68 সালের 17 জানুয়ারি থেকে বঙ্গবন্ধু ঐতিহাসিক আগরতলা মামলায় ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী থাকা অবস্থায় আত্মজীবনী লেখা বন্ধ হয়ে যায়। জীবনীতে 1955 সালে যৌবনের অধিকাংশ সময় কারা প্রকোষ্ঠে নির্জনে কাটালেও জনগণ অন্তঃপ্রাণে মানুষটি ছিলেন আপসহীন এবং নির্ভীক। জীবনের অভিজ্ঞতা 52 দিনগুলো 1952 সালের বঙ্গবন্ধু জেল জীবন এবং জেল থেকে মুক্তি লাভের স্মৃতি বিবৃত হয়েছে। তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর অপশাসন এবং বিনা বিচারে রাজবন্দীদের বছরের পর বছর কারাগারে আটক রাখার প্রতিবাদে 1952 সালে লেখক অনশন ধর্মঘট শুরু করেন। স্মৃতিচারণে ব্যক্ত হয়েছে অনশনকালে জেলখানার কর্তৃপক্ষের ভূমিকা এবং আচরণ, এবং নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ ও তাদের কাছে বার্তা। স্মৃতিচারণে বিশেষভাবে বর্ণিত হয়েছে ঢাকায় 21 ফেব্রুয়ারি 1952 সালে ছাত্র জনতার মিছিলের উপর পুলিশের খবরদারি, সেই সঙ্গে অনশনরত অবস্থায় মৃত্যু অত্যাসন্ন জেনেও পিতামাতা স্ত্রী সন্তানদের নিয়ে ভাবনা, তারপরে মুক্তি পেয়ে স্বজনদের কাছে ফিরে আসার হৃদয় স্পর্শী স্মৃতির পরিস্ফুটিত হয়েছে এই সংকলনটিতে। আমরা গ্রন্থটির রচয়িতার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সম্পর্কে কিছু জানতে চেষ্টা করব। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাঙালি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি এবং জাতির জনক। তার পিতা শেখ লুৎফর রহমান এবং মাতা সায়েরা খাতুন। ছাত্রজীবন থেকে তিনি রাজনীতি এবং দেশব্রতে যুক্ত হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে BA পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্রে অধ্যয়ন করেন। ভাষা আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিয়ে তিনি বহুবার কারাবরণ করেন। সফরের মাধ্যমে মানুষের মনে বাঙালি জাতীয়তাবাদ এবং পাকিস্তানের রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করেন। বাঙালির মুক্তি সনদ হিসেবে পরিচিতি স্থাপন করেন। তৎকালীন পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর না করার ফলে নানান ধরনের ষড়যন্ত্র শুরু করেন। এর বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান।
এই পরিস্থিতিতে তিনি অসহযোগে ডাক দেন। 1971 সালে 7ই মার্চ রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণে তিনি ঘোষণা করেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বাঙালির মুক্তি সংগ্রামকে নস্যাৎ করার জন্য 1971 সালের 25শে মার্চ মধ্যরাতের পর পাকিস্তানি বাহিনী বাঙালির এই অবিসংবাদিত নেতাকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের আগে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি করে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। মুক্তিযুদ্ধ বিজয়ের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে 1972 সালের 10ই জানুয়ারি তিনি দেশে ফেরেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার মহান দায়িত্বে ব্রতী হন। বাঙালির অবিসংবাদিত নেতা হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবদ্দশায় কিংবদন্তি হয়ে ওঠেন। বঙ্গবন্ধুই প্রথম বাঙালি যিনি জাতিসংঘে সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন। 1972 সালে তিনি জুলিও কুরি পদকে ভূষিত হন। 1975 সালের 15ই আগস্ট দেশি বিদেশি ষড়যন্ত্রে সামরিক বাহিনীর কতিপয় সদস্যের হাতে তিনি সপরিবারে নিহত হন। এরপর বাংলাদেশ এক অন্ধকারাচ্ছন্ন গুলিতে প্রথমে জেলখানার অনশন ধর্মঘটের করার অবস্থায় আমরা দেখতে পাই। আমরা বঙ্গবন্ধু আলোচনা করে ঠিক করে নেন অনশন ধর্মঘট করার পূর্ব মুহূর্তে তাদের দৃঢ় সংকল্প ছিল, আমরা আর যাই হোক না কেন অনশন কেননা এই অনশনের মাধ্যমে তারা বিনা বিচারে রাজবন্দীদের আটকের প্রতিবাদ জানাচ্ছিলেন। জেল কর্তৃপক্ষ এবং সুপারিনটেনডেন্ট আমির হোসেন সাহেব তখনকার দিনে রাজবন্দীদের ডেপুটি জেলার মোখলেসুর রহমান সাহেব তাদেরকে বোঝানোর চেষ্টা করেন এবং আমরা তাদেরকে বললাম, আপনাদের বিরুদ্ধে আমাদের কিছু বলবার নাই, আর আমরা সেজন্য অনশন করছি না। সরকার আমাদের বছরের পর বছর বিনা বিচারে আটক রাখছে, তার ওই এতদিন জেল খাটলাম, আপনাদের সাথে আমাদের মনোমালিন্য হয় নাই, কারণ আমরা জানি যে সরকারের হুকুমে আপনাদের চলতে হয়। 15ই ফেব্রুয়ারি 1952 তারিখে সকালবেলা আমাদেরকে জেল গেটে নিয়ে যাওয়া হলো। কথা বলে যে আমার সাথে আলোচনা করে আছে অনশন ধর্মঘটের ব্যাপার নিয়ে। বঙ্গবন্ধু যখন জেল গেটে পৌঁছলো তখন একটু পরে দেখা গেল, একটু পরে মহিউদ্দিন সাহেবকেও নিয়ে আসা হয়েছে। একই কথা বলে কয়েক মিনিট পরে আমার মালপত্র, কাপড় চোপড় ও বিছানা নিয়ে জমাদার সাহেব হাজির। বললাম, ব্যাপার কি? কর্তৃপক্ষ বললেন, আপনাদের অন্য জেলে পাঠানোর হুকুম হয়েছে। জিজ্ঞাসা করলাম, কোন জেলে? কেউ কিছু বললেন না। এদিকে আর্ম পুলিশ আইবি অফিসার সাহেব প্রস্তুত হয়ে এসেছেন। খবর চাপা থাকে না। একজন আমাকে বলে দিল ফরিদপুর জেলে, দুজনকেই এক জেলে নিয়ে পাঠানো হচ্ছে। তখন 9টা বেজে গেছে। 11টায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে, সেই জাহাজ আমাদের ধরতে হবে। আমি দেরি করতে শুরু করলাম, কারণ তা না হলে কেউ জানবে না আমাদেরকে কোথায় পাঠাবে। হিসাব নিকাশ কত টাকা আছে
দেরি করতে করতে 10টা বাজিয়ে দিলাম। এভাবে আমাদের এই রচনা শুরু হয়েছে শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিন সাহেবকে রাতে জাহাজে করে সেখানে তারা অনশন ধর্মঘট চালিয়ে যায়। তাদের অবস্থা বেশি খারাপ হলে না তাদের তরল জাতীয় খাবার খাওয়ানো হয়। রাত 11টার পরে স্টেশনের জাহাজ ঘাটে তারা উঠে পড়ে। তাদেরকে জাহাজ না ছাড়া পর্যন্ত সহকর্মী করলো। সকলের কাছ থেকে নিয়ে তারা জীবনের মা আর দেখা নাও হতে পারে এরকম করে বিদায় নিয়ে ফরিদপুর জেলখানায় চলে যায়। সকলে যেন আমাকে ক্ষমা করে যায়, দুঃখ আমার নাই, একদিন মরতেই হবে, এইরকমভাবে তারা বিদায় নিয়ে অত্যাচারের প্রতিবাদ করে অনশন করতে করতে ফরিদপুর জেলখানা যায়। এরপর জেল গেটে এসে জেলা সাহেব এবং ডেপুটি জেলা সাহেব এসে গেছে। পূর্বেই খবর পেয়েছিলেন, জায়গা ঠিক করে রেখেছেন, তবে রাজবন্দীদের সাথে নয়, অন্য জায়গায়। আমরা তাড়াতাড়ি ওষুধ খেলাম পেট পরিষ্কার করার জন্য। তারপর অনশন ধর্মঘট শুরু করলাম। 2 দিন পর অবস্থা খারাপ হলে আমাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমাদের দুজনেরই শরীর খারাপ। মহিউদ্দিন ভুগছে প্লুরিসিস রোগে আর আমি ভুগছি নানা রোগে। 4 দিন পরে আমাদের নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করলো। মহাবিপদ। নাকের ভিতর দিয়ে নল পেটের মধ্যে পর্যন্ত দেয়। তারপর নলের ভিতর একটা কাপের মতো লাগিয়ে দেয়, একটা ছিদ্র আছে, সেই কাপের মধ্যে দুধের মতো পাতলা করে খাবার তৈরি করে পেটের ভিতর ঢেলে দেয়। এদেরকে বলা হয় এদের কথা হলো মরতে দেব না। এভাবে তারা ফরিদপুর জেলখানা অনেকদিন থাকার পর পরবর্তীতে তাদেরকে বরণ করে নেয় এবং তার অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় তাদের বরণ করে নেওয়ার পরে সেবা শুশ্রূষা চলতে থাকে এবং এক পর্যায়ে তারা মোটামুটি সুস্থ হয়ে ওঠে। পরবর্তীতে আবার দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে যে দেশের কাজে কল্যাণে ব্রতী হয়ে দেশের কাজ করতে থাকে। এভাবে আমরা 1952 সালের ফেব্রুয়ারির দিনগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলখানার অবস্থানকালীন তার স্মৃতিচারণে আমরা দেখতে পাই। ঢাকায় থাকা অবস্থায় 21শে ফেব্রুয়ারি ঢাকায় অনেক ছাত্র জনতার উপর গুলি হয়। ফরিদপুরের জেলখানা থেকেও রাষ্ট্রভাষা বাংলা চাই, আমাদের দাবি মানতে হবে ইত্যাদি বিভিন্ন স্লোগান তাদের কানে আসে এবং তারা অবশেষে মুক্তি পায়। এভাবে আমরা 52 দিনগুলো স্মৃতিচারণ দেখতে পাই। তোমরা ছাত্রছাত্রীবৃন্দ বই কিনে তাড়াতাড়ি পড়া শুরু করো এবং পরবর্তীতে আমাদের যখন ক্লাস শুরু হবে তখন আবার ভালোভাবে তোমরা অংশগ্রহণ করতে পারবে। আজকের মতো তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।